গোলাপ ফুল থেকে হাতে ফুলকপি তুলে দেওয়ার এই জার্নিটা এতটাও সহজ ছিল না। আজকে আপনারা যে লক্ষণ উর্মিলা যে সংসার দেখতে পান, হ্যাপি একটা ফ্যামিলি দেখতে পান, দুজনকে এত সুন্দরভাবে থাকতে দেখতে পান, তার পিছনে দুজনেরই অনেক স্যাক্রিফাইস থাকে, দুজনেরই অনেক অবদান থাকে। এখানে আমার একারও অবদান নয় এবং তারও অবদান নয়, দুজনে মিলেমিশে আমরা সবসময় দুজনকে খুশি রাখার চেষ্টা করি এবং দুজনকেই সারপ্রাইজ দেওয়া, দুজনকে গিফট দেওয়া, ভালো থাকা ভগবানের আশীর্বাদে। এমনকি আমরা বন্ধুর দিনগুলোতে চেষ্টা করি বাইরে ঘুরতে যাওয়া, তারপরে মন্দিরে যাওয়া, প্রসাদ পাওয়া। এই কাজগুলো এগুলোই কিন্তু আমাদের সম্পর্কটাকে সুন্দর রাখে। তো দেখেন, সে কিন্তু মার্কেটে গিয়েছিল এবং আমার জন্য শীতের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছে, সাথে এইখানে হচ্ছে একটা সিরাম কিনে নিয়ে এসেছে। এটা আবার খুব চলছে দেখলাম, কোরিয়ান একটা সিরাম। তো সে সেটা ফেসবুকে দেখেছে, দেখার পরে এটা কিনে নিয়ে এসেছে। প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে ভগবানকে একটু ভালো কিছু রান্না করব বা অনেক কিছু রান্না করব, যেরকম বাসমতি চালের অন্ন রান্না করব, তারপরে পায়েস, মিষ্টি, চাটনি রান্না করে দেবো ভগবানকে। আমার যে চকলেটটা খুব প্রিয়, সে যখন বিগ বাজারে যায় তখনই আমার জন্য এই চকলেটটা নিয়ে আসে। আমার খুবই ভালো লাগে, এটা জেলাটিন টাইপসের দিয়ে তৈরি থাকে, ওয়েফারের মতো, অনেক ভালো লাগে তার জন্য। তো সে সব বাজার একসাথে করে নিয়ে এসেছে, কাঁচা বাজার, তারপরে আমার জন্য যেগুলো দরকার সেগুলোও নিয়ে এসেছে। তা আমি এক এক করে খুলে খুলে দেখছিলাম, যদিও সে প্রথমে দেখিয়েছে, তারপরেও নিজের হাতে সব কিছু খুলে দেখার আনন্দই আলাদা। তো ক্যাপসিকামের আসলে অনেক দাম এখন, ওই জন্য একটা ক্যাপসিকামই নিয়ে এসেছি, সেটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে আমরা ফ্রাইড রাইস রান্না করব। তো যেটাকে আমরা ফ্রাইড রাইস বলি সেটা কিন্তু বৈষ্ণবীয় ভোকাবুলারিতে বলে ঘি ভাত বা ঘি অন্ন। তো যাই হোক, আমরা এটা বলতে বলতে অভ্যস্ত এবং আপনারাও শুনতে শুনতে অভ্যস্ত, এই জন্যই বলছি। তো আমি সেই ঘি অন্নর জন্য প্রথমেই কিছু সবজি কেটে নিচ্ছি। তার ভিতরে গাজর, বরবটি, তারপরে ক্যাপসিকাম, ফুলকপি, এইগুলো আলাদা করে কেটে নিব এবং এর ভিতরে কিছু পরিমাণে আমি কাজু বাদাম, কিশমিশ এইগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি সব সবজিগুলো আলাদা করে বানিয়ে রাখছি, কারণ আমি কাজগুলো যেটা প্রথমে শুরু করি সেই দিকে সব সবজি আগে বানিয়ে রেডি করে রাখি। আর ফেসবুকে কিছুদিন ধরেই দেখছি জলপাইয়ের একটা চাটনি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে এবং সেই চাটনি অনেকে ট্রাই করছে, প্লাস ওই আচারটা অনেকেই বানানোর চেষ্টা করছে। তা আমিও মোটামুটি আচার ভালোই বানাতে পারি, এমনকি আমার শ্বশুরবাড়ি থেকে বানিয়েও নিয়ে এসেছি প্রায় 2 কেজি জলপাইয়ের আচার। তো আবার ভাবলাম যে এই আচারটা একটু বানিয়ে দেখি এত পরিমাণে ভাইরাল হচ্ছে কিসের জন্য। তো বাস্তবিক পক্ষে আপনারা আচারের পুরো লুকটা দেখলেই আসলে বুঝতে পারবেন যে কেন এতটা ভাইরাল হয়েছে। তো বাজার থেকে নারকেলও নিয়ে এসেছিলো একটা, তো বাজার থেকে ভেঙে নিয়ে আসে, কারণ বাড়িতে ভাঙার মতো কোনো অবস্থা নেই, আমাদের বাসায় আসলে দা এগুলো নাই, তার কারণে বাজার থেকে ভেঙে নিয়ে আসে। তারপরে ওইটা ছুরি দিয়ে তোলা হয়, তুলে ওইটা আজকে ছোলার ডাল দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখলেই আপনারা অনেক ভালো ভালো আইটেম, আজকে প্রায় 6-7টা আইটেম রান্না করব। প্রথমেই আমি একটা হাঁড়িতে জলপাইগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ এটাতে প্রচণ্ড পরিমাণে টক থাকে কিন্তু, তাই একটু সিদ্ধ দিয়ে নিলে ভালো হয়। আর এই যে নারকেলের মালা থেকে নারকেল তোলায়, এই কাজটা আমার দ্বারা সম্ভব হয় না, আসলে এত কঠিন লাগে আমার কাছে এই জিনিসটা, যার জন্য আমার প্রতিদেবী এটা সবসময় করে দেয়, ওই তুলে দেয় আর আমি বসে বসে শুধু খাই, এটাই আর কি। আর বাকি যেগুলো ধরেন লবণ দেখা, তারপরে রান্না করা, এগুলো আমি পারি মোটামুটি, কিন্তু এই নারকেলের মালা থেকে নারকেল তোলা এটা কোনোদিনই পারি না, কেন জানি না, হাতে ব্যথা লাগে, প্লাস কেটে যায়, কিছু না কিছু একটা হয়েই যায়। তো এখানে দেখেন ছোলার ডালটা প্রথমে আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দেখাইনি, ওটা আলাদা করে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে সব মশলাপাতি, জয়ত্রী, তারপরে দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে, জিরা ফোড়ন দিয়ে ওইখানে আমি নারকেলটা দিয়ে দেবো। এবং নারকেলটা যখন হালকা হালকা ব্রাউন কালারের একটা শেড আসবে, তখনই ওর ভিতরে আমি যে ভাজা করে অর্থাৎ সিদ্ধ করে যে ছোলার ডালটা রেখেছিলাম, আমাদের ওদিকে আসলে ছোলার ডালই বলে, ঢাকার এদিকে আবার ছোলার ডালকে বুটের ডাল বলে, আমাদের ওদিকে আবার বুটের ডাল আলাদা, বড় মটরের যে ডালটা ওটাকে বুটের ডাল বলে। এই যে সোমবারা দেওয়ার কাজটাও আমি আগেই বলেছি আমার হয় না এই কাজগুলো, তো সেইগুলো আমার প্রতিদেবী করে দেয়। আমরা দুজনে কখনোই কোনো কাজকে ছোট মনে করি না, যেরকম ও লবণটা বুঝে না বা মশলাটা বুঝে না, ও কিন্তু সবসময় দেওয়ার সময় আমাকে ডাক দেয়। তো এই যে দুজনের সম্পর্কের ভিতরে যে সম্মান বা দুজনকে বুঝতে পারা, এখানে নিজেদের ছোট মনে করার কিছু নেই। আপনারা স্বামী স্ত্রী যদি নিজেরা নিজেদের কাছে মনে করেন যে ওর কাছে আমি ছোট হয়ে যাব, এটা করলে ওর কাছে আমার সম্মান কমে যাবে, তাহলেই দেখবেন আপনাদের ভিতরে একটা ইগো প্রবলেম হবে এবং সম্পর্কের ভিতরে একটা ঝামেলা হবে। কিন্তু ও যেটা পারে না সেটা সবসময় স্বীকার করে, আমাকে ডাক দেয়। আমি একটা বেগুন ভাজি দেখেছিলাম আমেরিকান একজন শেফের, তো চেষ্টা করব সেভাবেই আজকে বেগুনটা ভাজার। তো ও বলছে যে আজকে আমি রেডি করব সব, তুমি খালি দেখে দাও। ও কিন্তু দেখছেন মশলাগুলো আমার কাছ থেকে শুনে নিচ্ছে যে কতটুকু দিবে, আমি বলে দিচ্ছি যে এতটুকু দাও, তো ততটুকুই ও ব্যবহার করছে। আপনারা তো বেসন গুলিয়ে বেগুন ভেজেছেন তাই না, আজকে আমি বেসন
বেসন দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে শুকনা করে বেগুন ভাজি করব। শুধু ভাজিটা একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলেই জিনিসটা কতটা সুন্দর। প্রথমে বেসন নেবেন, ওর ভিতরে হলুদ, লবণ, জিরা, ধনিয়া, তারপরে লঙ্কার গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে এটা মাখিয়ে নেবেন। অন্য কোনো কিছু করা লাগবে না, কোনো জলও ব্যবহার করবেন না। আর বেগুনটা ধুয়ে আগে থেকে জল ঝরানোর জন্য রেখে দিবেন। আমি যখন মানে ইংলিশ স্পিকিং এইগুলো মানে ডেভেলপ করার জন্য আমি বিভিন্ন ইংলিশের ভিডিও দেখতাম। তো সেই রকমই একজন আমেরিকান শেফ আছে, উনি খুব সুন্দর ভিডিও বানায়। তো ওনার ভিডিওগুলো দেখতাম। তো দেখার সময় ওনাকে একদিন দেখি যে হঠাৎ করে এরকম বেগুন ভাজি করছে। এখানে একটু চালের গুঁড়া অর্থাৎ আতপ চালের গুঁড়া দিলে আরও মসমসে হবে। তো এইভাবে দুই পাশে এই গুঁড়াটা সুন্দর করে মাখিয়ে নেবেন, মাখিয়ে সুন্দর সুন্দর করে বসিয়ে রাখবেন। হয়তোবা আপনাদের মনে হতে পারে যে গুঁড়াগুলো তো ছাড়িয়ে যাবে বা পড়ে যাবে, না পড়বে না। এটা দেওয়ার একটা টেকনিক আছে, এইভাবে আপনি আস্তে আস্তে করে ঠেসে ঠেসে দিলে ওটা কিন্তু সুন্দরভাবে এটা থাকবে। তো প্রথমে আমরা ওইগুলো সুন্দর করে আগে দিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে তেলটা দিয়ে রেখেছিলাম। তারপরে তেলটা যখন গরম হয়েছে আস্তে আস্তে দিচ্ছি এক এক করে। একটু কিন্তু মানে পাশ থেকে বেসন বা আটাটা ছেড়ে যাবে, কিন্তু পুরোটা খুলবে না বা পুরোটা ছাড়বে না। সেটা আমার পুরো যখন ভাজাটা কমপ্লিট হবে তখন দেখলেই বুঝতে পারবেন। হয়তোবা মনে হচ্ছে তেলের ভিতরে ছড়িয়ে যাবেন না, হয়তোবা 5% ছড়াবে, কিন্তু 95%ই ঠিক থাকবে, একদম বেগুনের সাথে এটে এটে থাকবে। এখন তো দেখতে পাচ্ছেন বেগুনের কোনো কিন্তু মানে উপর নিচে দেখাই যাচ্ছে না, বেসনটা একদম সুন্দরভাবে এঁটে গেছে। তো এইভাবে বেগুন ভাজি করে একবার খেয়ে দেখতেই পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা অসাধারণ একটা টেস্ট লাগে। মানে নর্মালি বেগুন ভাজি তো আমরা সবসময়ই খাই, একটু ডিফারেন্ট করে ওই রান্নাটা করলে তখন কিন্তু আমাদের রুচিরও একটা পরিবর্তন আসে। তো এই যে দুই পাশ লাল লাল করে ভাজি করা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে বাসমতি চালটা রান্না করব ওটা হচ্ছে আমি 80% আগে সিদ্ধ করে নেব। তার জন্য তেলের ভিতরে তেল দিয়ে নিচ্ছি, তারপরে জলের ভিতরে এক এক করে সব মশলাপাতি দিয়ে, কারণ ওই জলটা দিয়ে তাহলে একটা ঘ্রাণ বেরোবে। তো তার অপর পাশে আবার আমি সানার একটা তরকারি রান্না করব, অর্থাৎ সানার একটা সবজি রান্না করব। সেটার জন্য ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু সব কিছু দিয়ে, আদা দিয়ে, টমেটো দিয়ে একসাথে ওইটা আবার এদিকে মাখিয়ে নিচ্ছি। এদিকে আলাদা করে এটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে, জলটা যখন ফুটবে তখন হচ্ছে আমি ছানাগুলো ঢেলে দেব। আর এই ছানাটা হচ্ছে আমি আগে থেকেই তৈরি করে ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, তাহলে কি হয় রান্নার জন্য একটু সুবিধা হয়। তো একবারে আমরা 3-4 কেজি ছানা কিনে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এদিকে বাসমতি চালটাও রান্না করেছি। আজকে আমাদের বাসায়ও দাদা ছিল, দাদা যে মানে নর্মালি থাকে না, বৃহস্পতিবারে চলে যায়, আসে হচ্ছে আবার রবিবারে। তো এই সপ্তাহে ছিল, তো এই জন্য আমরা ভাবলাম যে দাদাও থাকবে, তো তাহলে ভগবানের জন্য একবারে আয়োজন করলে দাদাও প্রসাদটা পেতে পারবে। আর একটা দাদারও হচ্ছে ভাসতে থাকে ঢাকায়, ওরও নিমন্ত্রণ করেছি, ও আসবে। তো মানে একটা ফেস্টিভ মতো, মানে আমি যেদিন ভালো কিছু রান্না করি আমার খুব ইচ্ছা করে যে সবাইকে খাওয়াই। আসলে যেদিন ভালো কিছু রান্না করে নিজে নিজে খাওয়ার ভিতরে আমি কোনো আনন্দ পাই না, আমার মনে হয় যে সবাইকে ডাকবো, সবাই একসাথে খাবো। ইভেন আমি যখন বাসায় ভালো কিছু করি তখন আমার মনটা খুবই খারাপ হয়, শুধু মনে হয় যে যদি বাড়ির সবাই থাকতো। বা আমার শ্বশুর হচ্ছে এইগুলো খেতে খুবই পছন্দ করে, মানে একটু ভালো খাবার দাবার এগুলো আমার শ্বশুরের খুবই পছন্দ। তো তখন আমার শ্বশুরের কথা খুব মনে পড়ে, মনে হয় আমার শাশুড়ি যদি থাকতো, মানে এরকম সব কিছুই মনে হয় যে যদি সবাইকে নিয়ে আয়োজনটা করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। তো ভগবান আসলে সেই সুযোগটা দেয়নি, আসলে পরিবারের সাথে থাকতে পারি না, দুজনই বাইরে থাকি আলাদা করে। এখানে এখন আমি সেই ভাইরাল চাটনিটা বানাবো, তার জন্য আমি শুকনো লঙ্কা অনেক করে দিয়ে দিয়েছি। এই চাটনির মেন কিন্তু বলতে গেলে শুকনো লঙ্কা, অর্থাৎ তেলের উপরে বেশি করে শুকনো লঙ্কা দিয়ে আপনারা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। তো আমি গুঁড়ো করবো না, কারণ আমার হাত জ্বলে, এর কারণে আমি ভেঙে ভেঙেই দিয়ে দিয়েছি। আর এখানে আমি খেজুরের গুড়টা কিন্তু গত বছরের এটা আমি কিনে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তো সেটা দিয়েই যখন এটা একটু ভাজি ভাজি হয়ে গেছে তখন গুড়টা দিয়ে দিয়েছি। ভালো করে দেখলেই বুঝতে পারছেন কিভাবে গুড়টা ফুটছে, এবং এক এক করে না এই সমস্ত মিষ্টিটা কিন্তু তারপরে একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। একটু লবণ দিবেন, না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তো এক এক করে কিন্তু সমস্ত কিছুই ওর ভিতরে ঢুকে যাবে। আর চারপাশটা যেহেতু এরকম ফাঁকা করে করে দিয়েছি, যার কারণে এটা দেখতে অনেকটা মোরব্বা স্টাইলও লাগবে। তো এই হচ্ছে আমার চাটনির ফাইনাল লুক। দাদা তো খেয়ে খুব প্রশংসা করেছে, আমার পতিদেব, আর আমি নিজেও খেয়ে আসলে অনেক ভালো লেগেছে। এটা আপনারা চাইলে কিন্তু সংরক্ষণও করতে পারবেন, প্রায় এবছরেরটা ও বছরও খেতে পারবেন যদি ফ্রিজ থাকে রেখে দিয়ে। তারপরে এখানে আমি দুধও বসিয়ে দিয়েছিলাম, আর আমার পতিদেব বললো যে আমি এটা রেডি করে দিচ্ছি, তুমি ভোগের কাজটা করো, অর্থাৎ ভোগটা রেডি করো সব কিছু। আমরা একটু পায়েসও রান্না করলাম, কারণ যেহেতু চাটনি হয়েছে, সব কিছুই হয়েছে, এত আইটেম হচ্ছে, তাহলে পায়েসটা করতে আর কী ক্ষতি। তো সেই জন্য পায়েসটাও রান্না করলাম। তারপরে এখানে একটু চিনি দিলাম, খেজুরের গুড় দিলাম, সব কিছু দিয়ে একবারে ভালো করে এটা জ্বালিয়ে নিয়ে তারপরে আমরা ওই বাসমতি চালটায় আগে থেকে একটু সিদ্ধ করে তুলে রেখেছিলাম,
সেটা দিয়েই পায়েসটা রান্না করব। কারণ আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম যে আসলে বাসমতি চালের পায়েস কেমন লাগে। তো আসলে এটা না অনেকটা মানে কি বলবো, ক্ষীর ক্ষীর টাইপসের লাগছে, মানে দুধ ভাত যেরকম গাঢ় করে মাখালে যেরকম একটা টেস্ট আসে ওই রকম। তো কালকে বারবার দুধটা উতলাই পড়ে যাচ্ছিলো, তো আমার প্রতিদেব বলছে দেখো আমাদের ঘরে লক্ষ্মী এসেছে, বারবার দুধটা উতলাইয়ে যাচ্ছে। ঘরে কিন্তু দুধ উতলিয়ে পড়া ভালো, এটা হচ্ছে ঘরের লক্ষ্মীর লক্ষণ বা সৌভাগ্যের লক্ষণ। তো যাই হোক, তারপরে এই যে আইটেমগুলো সব আমি এক এক করে দেখিয়ে দিলাম। আর কীরকম লাগলো আজকে আমাদের সমস্ত রান্না অবশ্যই জানাবেন, আর আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন, সবসময়ের জন্য এরকম হাসি খুশি থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।